ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায়। এতদিন পর্যন্ত ইতিহাস মানে কয়েক দশক আগে পর্যন্ত ইতিহাস মানে ছিল যে রাজা বাদশার কাহিনী, রাজার কাহিনী, সমাজের উচ্চ পর্যায়ের গল্প, উঁচু তলার যারা মানুষ, সমাজের উঁচু শ্রেণীর যারা লোক, তাদের গল্প, বা বিভিন্ন সেনাপতি বা দিগ্বিজয়ী যারা বীর, তাদের গল্প। আরো ভেঙে বলছি, একদম ছোট থেকে যদি বলি তো 5, 6, 7, 8, 9 ক্লাসগুলো পার করে এসছো, সেখানে একটা বই ছিল ইতিহাস বই। ইতিহাস বইয়ে তোমরা এতদিন পর্যন্ত যা পড়েছো, কি পড়েছো? তোমরা পড়েছো সম্রাট অশোকের গল্প, পড়েছো সম্রাট আকবরের গল্প, আওরঙ্গজেবের গল্প, ইংরেজদের বড় বড় যারা গভর্নর জেনারেল ছিল তাদের নাম শুনেছো। কিন্তু একদম সাধারণ মানুষের অবস্থা বা নিচু তলার মানুষের অবস্থা, শ্রমিকদের অবস্থা, কৃষকদের অবস্থা, এগুলো কি পড়েছো? এগুলো পড়োনি। তার মানে কি হলো? তার মানে হলো যে এতদিন পর্যন্ত ইতিহাসে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনায় উঠে এসছে কি? উঠে এসছে রাজা বাদশার গল্প, সমাজের উঁচু শ্রেণীর যারা লোক ছিল তাদের কথা। কিন্তু মার্ক্সবাদী ঐতিহাসিক, মার্ক্সবাদী ঐতিহাসিক কারা? যারা কার্ল মার্কসের ফলোয়ার, কার্ল মার্কসের নীতিতে যারা বিশ্বাসী, তারা হচ্ছে মার্ক্সবাদী ঐতিহাসিক। মার্ক্সবাদী ঐতিহাসিকরা বললেন ফ্রান্সের আরেকটা স্কুল আছে, যে স্কুলের নাম হচ্ছে অ্যানাল স্কুল। কি নাম বললাম? অ্যানাল স্কুল। অ্যানাল গোষ্ঠীর যারা ঐতিহাসিক ছিল, লুসিয়ান ফেবর, ফার্নান্ড ব্রোদেল, রয় লাদুরি, এদের কথা আগের দিন বলেছি আমি। তার মানে আমি বললাম মার্ক্সবাদী ঐতিহাসিকগণ, অ্যানাল স্কুল, এবং 1980-র দশকে ভারতের একটা পোস্ট মডার্নিজম, আধুনিক ইতিহাস চর্চার উপরে রিসার্চ করেছেন। তারা সাবল্টার্ন বা নিম্নবর্গীয় ঐতিহাসিক নামে পরিচিত। তারাও একই কথা বললেন। কি বললেন? তারা বললেন যে সমাজের শুধুমাত্র উপর তলার ইতিহাস পড়লে হবে না, আমাদেরকে পড়তে হবে সামগ্রিক ইতিহাস, টোটাল হিস্ট্রি। একটা ধরো সমাজ আছে, এবার সমাজে অনেক লোক বাস করে, হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তার মধ্যে দেখা যাবে 5% মানুষ, অল্প সংখ্যক মানুষ যাদের অবস্থাটা ভালো, কিন্তু বাকি 95% মানুষ, 95% মানুষের অবস্থাটা হচ্ছে খুবই নর্মাল, খুবই সাদাসিধে। তার মানে কি? সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষ, সেটা হতে পারে রাজা বাদশাহ, সেটা হতে পারে ধনী মানুষ, সেটা হতে পারে উঁচু পর্যায়ে যারা আছে, তাদের অবস্থা ভালো থাকবেই। কারণ কি? তাদের কাছে অনেক টাকা পয়সা, তারা সবসময় ভালো পোশাক পরবে, তারা সবসময় ভালো খাবার খাবে, তারা সবসময় ভালো ভালো বড় বড় বিল্ডিং এ বাস করবে। এবার তাদের অবস্থা ভালো, তার মানে কি আমরা বলতে পারি যে সমাজের সবার অবস্থা ভালো? বলা যাবে না। কারণ সমাজের বেশিরভাগ মানুষ, সমাজের 90% মানুষ কারা? খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, কারিগর। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যখন আমরা দেখব যে সেই কৃষকের অবস্থা ভালো, শ্রমিকের অবস্থা ভালো, কারিগরদের অবস্থা ভালো, তারাও যখন ভালো পোশাক পরবে, তারাও যখন ভালো খাবার খাবে, তারাও যখন ভালো ভালো বাড়িতে বাস করবে, তখনই আমরা বলতে পারবো যে ওই সমাজের অবস্থাটা ভালো ছিল। এতদিন পর্যন্ত ইতিহাসে আলোচনা হয়েছে কি? এতদিন পর্যন্ত আলোচনা হয়েছে সমাজের উঁচু শ্রেণীর ইতিহাস। তার মানে ইতিহাস লেখা হতো উপরের দিক থেকে। এতদিন পর্যন্ত হিস্ট্রি ফ্রম আপার, মানে উপরের দিক থেকে, উপরের যারা শ্রেণীর লোক তারাই ইতিহাস লিখেছেন। কিন্তু আমি যাদের কথা বললাম মার্ক্সবাদী ঐতিহাসিক, আমি বললাম অ্যানাল গোষ্ঠীর কথা, আমি বললাম সাবল্টার্ন বা নিম্নবর্গীয় গোষ্ঠীর কথা, তারা বললেন যে হিস্ট্রি লেখা শুরু হবে নিচের দিক থেকে, হিস্ট্রি ফ্রম বিলো। তার মানে সমাজের শুধুমাত্র উপর শ্রেণীর ইতিহাস জানলে হবে না, জানতে হবে নিচের শ্রেণীর ইতিহাস। তার মানে আমাদেরকে জানতে হবে টোটাল হিস্ট্রি, সর্বস্তরের ইতিহাস। বুঝা যাচ্ছে? এবার যখনই আমরা টোটাল হিস্ট্রি জানবো, সমাজের কথা জানবো, তখনই আমরা বলতে পারবো যে আমরা সামগ্রিক ইতিহাসটা জানতে পারলাম। এবং এই সবার ইতিহাস জানতে গিয়ে দেখা যাচ্ছে নতুন সামাজিক ইতিহাস, মানে সমাজের কথা পড়তে হবে,
সমাজের ইতিহাস জানতে হবে, সবার কথা জানতে হবে, সর্বস্তরের কথা জানতে হবে, সাধারণ মানুষের কথা জানতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত ইতিহাস ছিল রাজা বাদশার গল্প, এখন ইতিহাস হয়ে গেছে কি আমার ইতিহাস, তোমার ইতিহাস, সাধারণের ইতিহাস, এবং হয়ে গেছে সমাজের ইতিহাস। এবং এই যে নতুন সামাজিক ইতিহাস, এটাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জননী। আধুনিক ইতিহাস চর্চার জননী। তার মানে এখন আমরা যদি এই সমাজের ইতিহাসটা জেনে নিই, তখনই আমরা বলতে পারবো যে আমরা ইতিহাসটা জানলাম। এবার যখনই সমাজের ইতিহাস জানবো, তখনই দেখা যাবে সমাজে এত এত মানুষ আছে। এবার এত মানুষ, তারা নিশ্চয়ই অনেকগুলো কাজ করবে, তারা নিশ্চয়ই খেলাধুলা করবে, তারা নিশ্চয়ই ভালো পোশাক পরবে, তারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে। তো প্রত্যেকটা বিষয়ই ইতিহাসের মধ্যে ঢুকে গেছে। তার মানে খেলাধুলা ইতিহাস চর্চার বিষয়বস্তু, খাওয়ার অভ্যাস, খাওয়ারের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয়েছে সেটাও ইতিহাসের বিষয়বস্তু, পোশাক পরিচ্ছদ, প্রত্যেকটা জায়গায়। আগের দিন আমি বুঝিয়েছিলাম, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখনকার দিনের খাওয়ার আর আজ থেকে প্রায় 5,000 বছর আগেকার বা 10,000 বছর আগেকার বা 20,000 বছর আগেকার খাওয়ার কি একই ছিল? মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তখন কি এখনকার মতোই খাবার খেত? নিশ্চয়ই খেত না। তখনকার দিনের মানুষ কি খেত? কাঁচা মাংস, কাঁচা ফলমূল, কাঁচা শাকসবজি, যা পেত সেটাই খেত। তারপরে যখন আগুনের আবিষ্কার হলো, তারপরে কি, তারপরে মানুষ সেইটাকেই একটু আগুনে ঝলসে নিয়ে খেতে লাগলো, একটু উপর থেকে মশলা দিয়ে খেতে লাগলো। এখন দেখা যাচ্ছে মাংসরই যদি বলা যায়, তো এরা দেখা যাবে 20টা আইটেম তৈরি করে দেবে। তার মানে এই যে খাওয়ার অভ্যাসের ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে। মানুষের প্রথম দিকের খাওয়ার আর এখনকার খাওয়ারের মধ্যে আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে। মানুষ প্রথম দিকে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে ঘুরে বেড়াতো, যাযাবরের মতো জীবনযাপন করতো। এখানকার খাওয়ার শেষ, মানুষ চলে তো অন্য জায়গা, ওখানে গিয়ে খাদ্য সংগ্রহ করলো, আবার চলে গেল অন্য জায়গা। খাবার সংগ্রহ করার জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। তার মানে মানুষ ছিল কি খাদ্য সংগ্রাহক। সেখান থেকে যেই বীজটা নিচে পড়লো, বীজ থেকে গাছ হলো, সেই গাছে ফলমূল হলো, মানুষ বুঝতে পারলো যে আর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, এক জায়গাতে আমি ফসল চাষ করতে পারবো। মানুষ হয়ে গেল কি খাদ্য উৎপাদক। তার মানে প্রথম দিকে মানুষ কি ছিল? খাদ্য সংগ্রাহক। তারপরে হয়ে গেল মানুষ খাদ্য উৎপাদক। বুঝা গেছে? ঠিক। তার মানে মানুষের সঙ্গে সম্পর্কিত খেলাধুলা হতে পারে। খেলাধুলার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন হয়েছে। প্রথম দিকের খেলাধুলা আর এখনকার খেলাধুলা দুটো কি একই আছে? একদম নাই। প্রথম দিকের মানুষের পোশাক আর এখনকার মানুষের পোশাক একই আছে? একদম নাই। প্রথম দিকে মানুষ যে যুদ্ধ করত, সমরবিদ্যা, সামরিক ইতিহাস, আর এখনকার সমরবিদ্যা, যুদ্ধ করা একই আছে? প্রথম দিকে কিভাবে যুদ্ধ হতো আর তারপরে এখনো কি একই রকম হয়? একদম হয় না। নতুন নতুন শহরগুলো কিভাবে গড়ে উঠলো, আবার অনেক শহর কিভাবে ধ্বংস হয়ে গেল। তার মানে শহরের ইতিহাস, এক একটা জায়গার ইতিহাস, তার মানে স্থানীয় ইতিহাস, এক একটা স্থানের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস, সবকিছুই এখন এই ইতিহাসের মধ্যে চলে এসছে। তার মানে আধুনিক ভারতের ইতিহাস চর্চাই বা ইতিহাসের মধ্যে অনেকগুলো শাখা বেরিয়ে এসছে। এখন সবকিছুই ইতিহাসের মধ্যে ঢুকে গেছে। কিছু ঐতিহাসিক, কিছু রিসার্চার, কিছু গবেষক এর উপরে রিসার্চ করলো যে প্রথম দিকের খেলাধুলা কেমন ছিল আর এখনকার খেলাধুলা কেমন হয়েছে। এই যে ক্রমবিবর্তন, এই যে পরিবর্তন কিভাবে হলো, ক্রিকেট খেলা, ফুটবল খেলার উৎপত্তি কিভাবে হলো, ইংরেজরা ভারতে ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়ে আসলো। তো এই যে ক্রিকেট খেলার উৎপত্তি কিভাবে হলো, অলিম্পিকের নাম সবাই শুনেছো, অলিম্পিকের উৎস কিভাবে, অলিম্পিক গেমসটা কতদিন পর পর হয়, এইভাবে খেলাধুলার উপরে ঐতিহাসিকরা রিসার্চ করলো। এবং এই খেলাধুলাটাও এখন, খেলাধুলার উপরে অনেকগুলো বই বেরিয়ে গেছে, এই খেলাধুলাটাও আমাদের ইতিহাসের বিষয়বস্তু। তার মানে আমরা বুঝতে পারলাম যে যতগুলো টপিকের কথা বললাম সবগুলোই এখন আমাদের ইতিহাসের মধ্যে চলে এসেছে। নেক্সট, প্রথম চ্যাপ্টারের অর্ধেকটা পার্ট এর আগের দিন যেটা বুঝিয়েছিলাম সেটা আজকে অল্প করে বললাম। আজকে আমাদের টপিক হচ্ছে এইটা,
কি টপিক আছে? আজকে আমরা প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টে আছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। এটা জানবো। এবার এইটা জানতে গেলে আমাদেরকে এই 5টা পয়েন্ট একটু জেনে নিতে হবে। এই 5টা পয়েন্ট আমরা যদি জেনে নিই, আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ইতিহাস একদম সহজ, কিছুই না, বুঝে নিতে হবে শুধু। যদি বুঝে নাও, বানিয়ে বানিয়ে লিখতে পারবা। পয়েন্ট গুলো শুধু একটু মনে রাখতে হবে, আর একটু স্যারের কথাগুলো চিন্তা করতে হবে, স্যার এইভাবে বলেছিল, একটু ভাবতে হবে। পয়েন্ট গুলো জেনে নিলে, পয়েন্ট গুলো মনে রাখতে পারলেই পরে করে বানিয়ে বানিয়ে লেখা যাবে। উপাদান, উপাদান মানে কি? উপাদান মানে হচ্ছে সোর্স। তার মানে ধরে নাও এহসানকে বলা হলো যে তোমরা সবাই মিলে মালদার উপরে একটা বই লিখবা। আজ থেকে 200 বছর আগে আমাদের মালদার অবস্থাটা কেমন ছিল, এটার উপরে ও মানে সবগুলো ছেলে মিলে একটা বই লিখবে। আর তোমাদেরকে সবাইকে দায়িত্ব দেওয়া গেল যে তোমরা মুর্শিদাবাদের ইতিহাস লিখবা। বুঝা গেল? মুর্শিদাবাদের ইতিহাস 200 বছর আগেকার, তখনকার মানুষদের অবস্থাটা কেমন ছিল সেটা তোমাকে লিখতে হবে। আর তোমাদেরকে বলা গেছে মালদা শহরের ইতিহাস। বই লেখা এমনি হয়ে যাবে? বাড়িতে বসে বসে বই লিখতে পারবা? কি করতে হবে? অনেক জায়গায় ছুটোছুটি করতে হবে, কালেকশন করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, তোমাকে উপাদান সংগ্রহ করতে হবে। ইতিহাসের উপাদান বলতে বোঝায় দুটো উপাদান। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, মানে যেগুলো মাটির নিচ থেকে পাওয়া যায়, মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আরেকটা হতে পারে সাহিত্যিক উপাদান। কি বললাম? সাহিত্যিক মানে কি? বই খাতায় যেটা লেখা আছে, যে কোনো যেটা লেখা লিখিত যেটা পাবো সেটা হয়ে গেল সাহিত্যিক বা লিখিত উপাদান। তোমাদের মনে কোশ্চিন জাগতে পারে প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলো স্যার? মাটির নিচ থেকে ওর বাড়িতে ধরে নাও যে একটা বিল্ডিং এর কাজ করবে, ও ভেবেছে যে বাড়িটাকে 5 তলা একটা বড় বিল্ডিং বানাবে। তো 5 তলা বানানোর জন্য মাটি একটু বেশি করে খুঁড়তে হবে না? তাই তো? অল্প খুঁড়লে হবে? হবে না, মাটিটা একটু বেশি করে খুঁড়তে হবে। মাটি বেশি করে খুঁড়তে গিয়ে মাটির ভিতর থেকে দেখা গেল যে বেশ কিছু পাওয়া গেল। মাটির ভিতর থেকে একটা কয়েন পাওয়া গেছে, পাওয়া যেতে পারে তো, একটা মূর্তি পাওয়া গেছে, পাওয়া যেতে পারে তো, কিছু একটা পাথর পাওয়া গেছে, পাথরের মধ্যেও কিছু লেখা আছে, হতে পারে তো। তো মাটির নিচ থেকে আমরা যা যা পাই, তার মানে মুদ্রা, লিপি, স্থাপত্য ভাস্কর্য, বড় বড় বিল্ডিং, ভিতরে হয়তো কিছু একটা খোঁড়াখুড়ি করতে গিয়ে ভিতর থেকে কোন একটা পাত্র পেলো, কোন একটা স্ট্রাকচার পেয়েছে, বা মাটির ভিতরেই দেখা গেছে কোন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর একটা নতুন খোঁজ হয়ে গেল, পাওয়া গেল। তো মাটির ভিতর থেকে যা কিছু পাওয়া যাবে সে সবই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আরেকটা হতে পারে যে ক্লাসে স্যার বুঝাবে, বুঝতে পারবে না, স্যারকে বলতে হবে স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলেন। অবশ্যই স্যার আবার রিপিট করবে, বুঝাবে। আর না বুঝে কখনোই মাথা নাড়বা না, বুঝে নিলাম এটা বলবা না, কখনোই করবে না। বুঝবা, ক্লিয়ার হবে। প্রত্যেকটা পয়েন্ট আমার শুধু না, প্রত্যেকটা স্যারের, প্রত্যেকটা সাবজেক্টের ক্লিয়ার হবে। নিজের লেখার ক্ষমতা অর্জন করবা। সরকারি নথিপত্র মানে কি? যখন তুমি নিজে থেকে লিখতে পারবা, দু চারটা কথা বলতে পারবা, তখনই তোমার ডাউট ক্লিয়ার হয়েছে, তোমার ধারণাটা ক্লিয়ার হয়েছে। আর যদি নিজে না বলতে পারো, স্যার জিজ্ঞেস করলো সরকারি নথিপত্র কি, বলতেই পারলা না দাঁড়িয়ে, তার মানে তুমি বুঝোইনি, তাই না? বুঝতে হবে, বুঝলে তো ঠিকই দু চারটা কথা বলতে পারবা, পারবে না? বুঝতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে আমি বারবার বলছি বুঝতে হবে, না বুঝে হবে না। যেটা বলছিলাম, আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম ইতিহাসের উপাদানকে দুটো ভাগে ভাগ করে যাই, প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান মানে কি? যেগুলো মাটির নিচ থেকে পাওয়া যায়। আর সাহিত্যিক উপাদান মানে যেটা লিখিত আছে। বুঝে গেছে? এবার তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে কি? সাহিত্যিক উপাদানটা। তার মানে এখানে প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা নাই, তোমাদের বুঝতে হবে কি? সাহিত্যিক উপাদান। আর তার সঙ্গে আগের দিন এটাও বলেছিলাম যে ইতিহাসকে বুঝতে গেলে, বুঝবার সুবিধার্থে আমরা ইতিহাসকে 3টা পার্টে ভাগ করি, 3টা যুগে ভাগ করি। বলেছিলাম ইতিহাসকে ভাগ করা হয় কটা যুগে? 3টা যুগে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তোমাদের ক্লাস 10 এর ইতিহাসে আছে কি? আধুনিক যুগ।
এখানে দেখো উপরে টপিকটাই দেখো, টপিক ক্লিয়ার হলেই লিখতে পারবা। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। তার মানে আমরা কি, আমরা এখানে পড়ছি কোথাকার ইতিহাস? ভারতের ইতিহাস। আমরা এখানে কোন দেশের ইতিহাস পড়ছি? অন্য দেশের ইতিহাস পড়ছি কি? আমাদের নিজের দেশ, তার মানে ভারতের ইতিহাস পড়ছি। তার সঙ্গে আমরা কোন যুগের কথা পড়ছি? আধুনিক যুগের ইতিহাস পড়ছি। তার মানে আমরা প্রাচীন যুগও পড়ছি না, মধ্যযুগও পড়ছি না, আমরা কোন যুগ পড়ছি? আধুনিক যুগ। তার মানে ভারতের আধুনিক যুগের ইতিহাস চর্চা করতে চাইলে, তার মানে ইতিহাসের উপরে রিসার্চ করতে চাইলে, ইতিহাসের উপরে কাজ করতে চাইলে আমাদেরকে উপাদান যেগুলো হতে পারে, যে যে উপাদানগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলোকে এই কটা ভাগে ভাগ করে আলোচনা করতে হবে। প্রথমেই দেখা যাচ্ছে সরকারি নথিপত্র। কি লেখা আছে? সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র মানে কি? সরকারি নথিপত্র মানে সরকারের যে কোনো আদেশ বিভিন্ন সময়ে, আজ থেকে আমি বললাম কি 200 বছর আগেকার কথা বলেছি, 200 বছর আগে, মানে ভাবো 200 বছর আগে আমাদের দেশে কারা শাসন করত? ইংরেজরা। এবার ইংরেজরা তখনকার দিনে তাদের শাসন কার্যের সুবিধার জন্য, দেশটাকে যেন ঠিকভাবে কন্ট্রোল করতে পারে, তার জন্য যে আদেশগুলো দিত, যে অর্ডিন্যান্স গুলো জারি করত, যেগুলো বলতো যে এই নিয়মগুলো মেনে চলতে হবে, সেগুলো সবই হচ্ছে এই সরকারি নথিপত্র। তার মানে সরকার নিজের শাসন চালানোর জন্য যে আদেশ জারি করে, লাগু করে, সেগুলোকে বলা হচ্ছে সরকারি নথিপত্র। এবার সরকারি নথিপত্র তার মানে সরকার কি কি আইন কানুন বা আদেশ জারি করেছিল, সেগুলো যদি আমরা জানতে চাই, তবে আমাদেরকে কোথায় যেতে হয় বলো দেখি? এখনকার দিনের কথা ভাবো। এখন এই 10 দিন আগে, 1 মাস আগে, 6 মাস আগে কি কি নিয়ম সরকার থেকে চালু হয়েছে আমরা জানতে চাই, কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে কোথায়? প্রধানের অফিসে। পঞ্চায়েতে গেলে আমরা একটু নিয়ম কানুন জানতে পারবো না, কোন কোন নিয়ম এসছে? ব্লকে যদি আমরা যাই, তো ব্লকে গেলে জানতে পারবো না। আমরা যদি বিডিও অফিসে যাই, তোমার ডিএম অফিসে যাই, আমরা এসডিও অফিসে যাই, থানায় যাই, তো এই যে সরকারি যে দপ্তরগুলো আছে, সেই সরকারি দপ্তরগুলোতে এই সরকারি আদেশগুলো রাখা থাকে। সরকারি যে অফিসগুলো আছে, সেই অফিসগুলোতেই এই সরকারি নথিপত্রগুলো এখন যেভাবে রাখা আছে, একইভাবে 200 বছর আগে, 500 বছর আগে, তখনকার দিনেও যে দপ্তরগুলো ছিল, সরকারের যে অফিসগুলো ছিল, সেই অফিসগুলোতেই এই সরকারি নথিপত্রগুলো রাখা থাকতো। এই সরকারি নথিপত্র যদি বলি আমরা, আমাদের দেশে ভারতবর্ষের মধ্যে 4টা যে বড় বড় শহর, কলকাতা, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তাই তো? এই যে 4টা বড় বড় শহর, 4টা বড় বড় শহরেই আমরা দেখতে পাবো মহাফেজখানা। কি বললাম? মহাফেজখানা। তার মানে কি? মহাফেজখানা মানে হচ্ছে সরকারের যে রেকর্ড গুলো, যে অর্ডার গুলো, সেগুলো রাখার একটা ঘর বা লেখ্যগার, মানে যেখানে লেখা বিষয়গুলো, লিখিত অর্ডার গুলো রাখা আছে, অফিসে যেখানে রাখা আছে, স্টোর করে রাখা আছে। আমরা যদি কলকাতায় যাই, আমরা যদি দিল্লিতে যাই, আমরা যদি মুম্বাইয়ে যাই, চেন্নাইয়ে যাই, এছাড়াও যে ভারতের বড় বড় শহরগুলো আছে, প্রত্যেকটা শহরেই আমরা দেখতে পাবো এই লেখ্যগারগুলো বা এই স্টোর, সরকারি যে অফিসগুলোতে স্টোর করে রাখা আছে। ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে জাতীয় মহাফেজখানা আছে। সেখান থেকেও আমরা তখনকার দিনের 100 বছর আগেকার আমরা যদি খুঁজি, 100 বছর আগেকার, 200 বছর আগেকার, 500 বছর আগেকার সমস্ত সরকারের নির্দেশগুলো আমরা পেয়ে যাব। জাস্ট উদাহরণ, 1933 সাল, 1933 সালে হান্টার কমিশনের রিপোর্ট বেরিয়েছিল। কি বেরিয়েছিল? হান্টার কমিশনের রিপোর্ট। সেই হান্টার কমিশনের যে রিপোর্ট বেরালো, সেই রিপোর্টে দেখা যাচ্ছে হান্টার কমিশন পরিষ্কার ভাবে বলেছে কি, যে তখনকার দিনে ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, ভারতের শিক্ষার অবস্থা কেমন ছিল, তখনকার দিনে সংখ্যালঘুদের অবস্থা কেমন ছিল। তার মানে হান্টার কমিশনে আমরা শিক্ষার অবস্থাটা জানতে পারি। আমরা যদি বলি 1860 সাল, কত? 1860 সালে নীল কমিশনের রিপোর্ট বেরিয়েছিল। তো সেই আমরা যদি সরকারি নথিপত্রের মধ্যে আমরা যদি পেয়ে নিই নীল কমিশনের রিপোর্ট,
তো সেই 1860 সালের নীল কমিশনের রিপোর্ট থেকে আমরা বলতে পারবো যে ভারতে নীলকর সাহেবরা ভারতীয়দের উপরে, ভারতের কৃষকদের উপরে, ভারতের চাষিদের উপরে কেমন জোর জুলুম করেছিল। আমরা বুঝতে পারবো যে কেমন তার প্রভাব পড়েছিল, নীলকর সাহেবদের অত্যাচার কেমন ছিল। যখন নীল চাষ করতো না, সেই ভারতীয় কৃষকের, চাষির হাত কেটে দিত, পা কেটে দিত, তাদের বাড়ির বউ বাচ্চাদেরকে জোর করে নিয়ে চলে যেত ধরে। তো এই যে নীলকর সাহেবদের অত্যাচারের কথা, বা ভারতে নীল চাষের কি প্রভাব পড়েছিল, বা নীল বিদ্রোহ যে হলো, নীল বিদ্রোহ হওয়ার পর সরকার থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হলো, সবই আমরা পেয়ে নিব কোথায়? 1860 সালে নীল কমিশনের যে রিপোর্ট। অতএব এই যে নীল কমিশনের রিপোর্ট যদি পেয়ে নি, তা আমরা 200 বছর আগের কথা জেনে নিলাম। বুঝা গেছে? তার মানে এই সরকারি অফিসগুলো বা সরকারের যে স্টোর গুলো রাখার যে জায়গাগুলো, সেগুলো থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। দুই নম্বর আমাদের উপাদান আছে আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা মানে কি? মানে বুঝতে হবে, মানে বুঝে নিলে লিখতে পারবা। আত্মজীবনী, কেউ কারো নিজের জীবনের উপরে, নিজের জীবনে যা যা কাজ করলো সেই কার্যাবলীর উপরে যদি কোনো গ্রন্থ লিখে, তাকে বলা হচ্ছে আত্মজীবনী। বুঝা গেল? বিপিন চন্দ্র পাল বিখ্যাত একজন রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন। সেই বিপিন চন্দ্র পাল তিনি তার জীবনে কি কি কাজ করলেন, সেগুলো তিনি তার লাইফের উপরে একটা বই লিখলেন। তিনি নিজেই যেটা লিখলেন সেটা হচ্ছে আত্মজীবনী। বোঝা গেছে কি যায়নি? ও নিজেই তার জীবনে কি কি কাজ করলো সেটা একটা বই হিসাবে লিখে দিয়ে গেল, সেটাকে কি বলা হবে? আত্মজীবনী। আর আরেকটা টার্ম কি আছে? স্মৃতি কথা। ও নিজে বই লিখেনি, কিন্তু ও নিজের বান্ধবীকে জানতো, অন্য একজনকে জানতো, ও জীবনে ভালো ভালো কাজ করেছে। ওর জীবনের ভালো ভালো কাজগুলোকে মনে করে, স্মরণ করে, স্মৃতি থেকে অন্যজনের যে ভালো ভালো কাজগুলো, কার্যাবলীগুলো একটা বই হিসাবে অন্য কেউ পাবলিশ করলো, তখন তাকে বলা হচ্ছে স্মৃতি কথা। বোঝা গেছে কি যায়নি? নিজে যখন কেউ লিখে, তখন তাই কি বলবো? আত্মজীবনী। আর অন্য কেউ যদি কারো কার্যাবলীর উপরে স্মরণ করে, স্মৃতি থেকে যে কাজগুলো করে নিয়ে একটা বই পাবলিশ করে, তাকে কি বলা হচ্ছে? স্মৃতি কথা। বোঝা গেছে? এই ধরনের অনেকগুলো আত্মজীবনী আমরা পেয়ে নিব বা স্মৃতি কথা পেয়ে নিব, যেগুলো থেকে আমরা 200 বছর আগেকার, তো 200 বছর আগেকার তখনকার দিনের আমরা যদি কিছু স্মৃতি কথা বা আত্মজীবনী পেয়ে নিই, তো তোমাদের ইতিহাস লেখার ক্ষেত্রে, বই লেখার ক্ষেত্রে সুবিধা হবে কি হবে না? হবে। 200 বছর আগে যে জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, জীবনে যারা ভালো ভালো কাজ করেছে, ও যদি নিজের জীবনের উপরেই কোনো বই লিখে দিয়ে থাকে, সেটা তোমাদের সুবিধা করবেই করবে না? অবশ্যই করবে। তার মানে ওটাও হচ্ছে ইতিহাসের উপাদান। এই ধরনের অনেকগুলো আত্মজীবন এবং স্মৃতিকথা আছে। সেটা হতে পারে জওহরলাল নেহরুর আত্মজীবনী, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী, সেটা হতে পারে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এই টাইপের অনেকগুলো আত্মজীবনী এবং স্মৃতিকথা আছে। তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে কি? 10 এর সিলেবাসে 3টা আত্মজীবনের কথা আছে। কি কি আছে? বিপিন চন্দ্র পালের লেখা 70 বৎসর। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি। আরেকটা আছে সরলা দেবী চৌধুরীর লেখা জীবনের ঝরা পাতা। এই 3টা ক্লাস 10 এর সিলেবাসে আছে। বুঝা গেছে? প্রথম কি আছে? বিপিন চন্দ্র পালের লেখা 70 বৎসর। বিপিন চন্দ্র পাল, একটু আগেই বলছিলাম, বিপিন চন্দ্র পাল কে ছিলেন? একজন বিখ্যাত রাজনীতিবিদ, একজন বিখ্যাত সমাজ সংস্কারক, তার সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সেই বিপিন চন্দ্র পাল তিনি তার জীবনের কার্যাবলীর উপরে তিনি একটা বই লিখে দিয়ে গেছেন। সেই বইয়ের নাম কি? 70 বছর। সেই বইটা থেকে তার মানে আমরা তখনকার দিনের সময়কার, তার মানে কবেকার বললাম? 1858 থেকে 1880, এই সময়কার মধ্যেকার তখনকার ভারতের অবস্থা জানতে পারবো? পারবো কি পারবো না?
তখন ভারতে ইংরেজরা কেমন ভাবে শাসন করত। একইভাবে আরেকটা আত্মজীবনী, যে আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি, এই আত্মজীবনীটা কে রচনা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা নাম আছে কবিগুরু। কি নাম? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি বললাম? জীবন স্মৃতি। তিনি তার জীবনের উপরে কলকাতার যে ঠাকুর বাড়ির যে অন্দরমহল, কলকাতার যে জোড়াসাঁকো বাড়ি যেখানে তার জন্ম হয়েছে, তার আশেপাশের পরিবেশ, কলকাতার ঠাকুর বাড়ির কথা, তার অন্দরমহলের কথা, তার পরিবারের কথা সবকিছুই লিখে দিয়ে গেছেন কোন গ্রন্থে? তার বিখ্যাত গ্রন্থ জীবন স্মৃতিতে। বুঝা গেছে কি যায়নি? একইভাবে আরেকটা গ্রন্থ আছে, যে গ্রন্থের নাম হচ্ছে সরলা দেবীর লেখা জীবনের ঝরাপাতা। সরলা দেবী চৌধুরানী কে ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক। সিম্পল, একদম যেটা লিখতে পারবা সেটাই লিখবা, অত বেশি টাফ হয়ে যেতে হবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, সেই নারীদের মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে সরলা দেবী চৌধুরানী। তিনি নারীদের অবস্থার কথা লিখেছেন, তিনি সাধারণ মানুষের অবস্থার কথা লিখেছেন। তখনকার দিনে ইংরেজ শাসনের সময় ভারতে সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল, দিন মজুরদের অবস্থা কেমন ছিল, কৃষকদের অবস্থা কেমন ছিল, কারিগরদের অবস্থা কেমন ছিল, শ্রমিকদের অবস্থা কেমন ছিল, নীলকর সাহেবরা কেমন ভাবে নীল চাষীদের উপরে জোর জুলুম চালাতো, সেই সব কথা, তখনকার সমাজের কথা, নারীর কথা কে লিখে দিয়ে গেছেন? সরলা দেবী চৌধুরানী। তার বিখ্যাত বই, কি গ্রন্থের নাম? জীবনের ঝরাপাতা। বুঝা গেছে? তার মানে আমরা দুটো উপাদান বুঝে নিয়েছি। আরেকবার সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আজকের আমাদের টপিক হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। তার মানে আমরা পড়ছি কার ইতিহাস? ভারতের ইতিহাস। আর কোন যুগের ইতিহাস? আধুনিক যুগের ইতিহাস। এবার আধুনিক যুগের ভারতের কথা যদি আমরা জানতে চাই, তবে আমাদেরকে এই কটা উপাদান লাগবে। এই কটা উপাদান যদি আমরা বুঝে নিই, তবে আমরা আধুনিক ভারতের ইতিহাস জানতে পারবো বা আমরা একটা বই লিখতে পারবো। প্রথম আমরা যেটা উপাদান আছে, সরকারি নথিপত্র। সেটা আমরা কি? সরকারের বিভিন্ন আদেশ, উপদেশ, সরকারের যে অর্ডার, যা কিছু সরকার নিজের সুবিধার জন্য জারি করে। এখন ধরে নাও, বা এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, কেন্দ্রীয় সরকার যে আছে, ও গোটা দেশটাকে চালানোর জন্য, ঠিকভাবে যেন দেশটা চলে, তার সুবিধার জন্য বিভিন্ন যে আদেশগুলো পাঠাচ্ছে, অর্ডার গুলো পাঠাচ্ছে, এই টাইপের অর্ডার বা আদেশকেই বলা হচ্ছে সরকারি নথিপত্র। বুঝা গেছে? একইভাবে 200 বছর আগে যখন ইংরেজরা ছিল, ইংরেজ গভর্নর জেনারেলরা ছিল, তারাও একই রকম সরকারি অর্ডার দিত। একই রকম ভাবে 500 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে সুলতানরা ছিলেন, মুঘল বাদশারা ছিলেন, তারাও যে অর্ডার গুলো দিতেন, সেগুলো হয়ে গেল সরকারি নথিপত্র। বোঝা গেছে কি যায়নি? 2 নম্বর আমাদের উপাদান আত্মজীবন এবং স্মৃতিকথা। সেটা কি বললাম? কেউ যদি নিজের জীবনের উপরে কোনো বই লিখে, তখন তাকে বলা হচ্ছে আত্মজীবনী। আর ও নিজের জীবনের উপর বই লিখলো না, ও ভালো ক্রিকেট খেলতে পারে, ও ভালো ক্রিকেট খেলতে পারে। এবার ওকে খুব কাছ থেকে দেখেছে, ছোট থেকে কিভাবে বড় হলো, কোথায় কোচিং শুরু করলো, তারপরে প্রথম কোথায় ম্যাচ খেললো, কোথায় প্রথম 100 রান করলো, কোথায় প্রথম টুর্নামেন্ট জয়ী হলো, কাছ থেকে দেখেছে। দেখার পরে ও একটা ওর জীবনের উপরে বই লিখলো, এটাকে বলা হচ্ছে স্মৃতিকথা। ক্লিয়ার? এই টাইপেরই আমাদের ক্লাস 10-এ 3টা আত্মজীবনের কথা আছে। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানী লিখেছেন জীবনের ঝরাপাতা। নেক্সট, 3 নম্বর আমাদের উপাদান চিঠিপত্র। 3 নম্বর উপাদান কি? চিঠিপত্র। গবেষণায় পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কটা বিশ্বযুদ্ধ হয়েছে? এখন পর্যন্ত কটা বিশ্বযুদ্ধ হয়েছে? 2টো। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 পর্যন্ত চলেছিল, 4 বছর যুদ্ধ চলেছিল। 1919 সালে শান্তি সম্মেলনের মাধ্যমে শেষ হয়েছিল। কত বছর বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা 5 বছর চলেছিল। 1939-এ শুরু হয়েছিল, 1944 পর্যন্ত চলেছিল, 45-এ গিয়ে শেষ হয়েছিল। কি বললাম? এই যে 5 বছর 6 বছর ধরে চললো, কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় পাওয়া গেছে যে প্রায় 1,60,00,000 চিঠি আমেরিকার সৈনিকরাই শুধু লিখেছিল। ভাবো একবার, আমেরিকার সৈনিকরা যুদ্ধ করতে গেছে, তাই তো, যুদ্ধ করতে গেছে তো বন্দুক নিয়ে, কামান নিয়ে, বোমা নিয়ে যুদ্ধ করছে, কিন্তু যখনই ফ্রি হচ্ছে, তখনকার দিনে কি ওদের কাছে মোবাইল ছিল? ইমেল করতে পারতো, এসএমএস করতে পারতো, ছবি পাঠাতে পারতো? ছিল না। চিঠিটাই ছিল একমাত্র মাধ্যম। এই যে আমেরিকার সৈনিকরা যুদ্ধক্ষেত্রে থেকে চিঠি লিখছে, একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমাটা তোমরা দেখেছো কিনা জানি না, বর্ডার, বর্ডার একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল। সেই সিনেমায় একটা দৃশ্য আছে, যে দৃশ্যটা হচ্ছে যে ডাকওয়ালা, মানে যে পোস্টম্যান, যে ডাক নিয়ে আসে, চিঠি যে নিয়ে আসে, ও যখন আসছে, সবাইকে পাঠিয়ে দিয়েছে ধরে নাও কাশ্মীর। এবার কাশ্মীরে ওরা বর্ডারে আছে, কাশ্মীরে ওরা সবাই ডিউটিতে আছে, যুদ্ধক্ষেত্রে আছে, আর বাড়ি থেকে এই যে একটা চিঠি গেল, তখন কিন্তু মোবাইল ছিল না, চিঠি গেল, এখনো কিন্তু ওদের কাছে মোবাইল অনেক সময় থাকে না, মোবাইলের সিগন্যাল কাজ করে না, চিঠিটাই মিডিয়াম হয়ে যায় অনেক জায়গায়। এই যে বাড়ি থেকে চিঠি গেল, চিঠির জন্য ওরা কেমন পাগল থাকে, পোস্টম্যানের পিছন পিছন দৌড়াচ্ছে। কেন? এই যে বাড়ি থেকে একটা চিঠি এসছে, চিঠিটা পড়বে, মা কেমন আছে, বাবা কেমন আছে, ভাই বোন কেমন আছে, ছেলেরা কেমন আছে, সবকিছু জানবে। এই চিঠির গুরুত্ব আলাদাই। এখন ইন্টারনেট আসার পর, মোবাইল আসার পর চিঠির গুরুত্বটা একটু কমে গেছে, কিন্তু আজ থেকে যদি 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে এই চিঠির গুরুত্ব প্রচুর ছিল। সুভাষচন্দ্র বসু অনেকগুলো চিঠি লিখেছেন, একইভাবে মহাত্মা গান্ধী ইংরেজ সরকারকে চিঠি লিখেছে, আবার ইংরেজ সরকার মহাত্মা গান্ধীকে চিঠি লিখেছে। এই টাইপের যে চিঠিগুলো, এই চিঠিগুলো থেকে ইনফরমেশন কিছু পাওয়া যেতে পারে কি? পাওয়া যেতে পারে। যখন চিঠি লেখা হয়, চিঠিতে তখনকার সিচুয়েশন, তখনকার অবস্থা একটু লেখা হয় কি হয় না? তুমি একটা চিঠি লিখছো, কদিন আগে তোমার বাড়ির পাশে বা তোমার এলাকায় আগুন ধরেছিল, সেই চিঠিতে তুমি লিখবা কি লিখবা না? তোমাদের এখানে বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে, সেই তোমার চিঠিতে তুমি বন্যার কথা, গঙ্গা নদীর কথা, ভাঙনের কথা লিখবা কি লিখবা না? লিখবা কি লিখবা না? তার মানে চিঠি থেকে আমরা তখনকার অবস্থার কথা জানতে পারবো কি পারবো না? আশেপাশের অবস্থা কেমন, তখনকার সিচুয়েশন কেমন আছে, জানা যাবে কি যাবে না? এই যে চিঠিপত্রটাও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। জওহরলাল নেহেরু তার মেয়েকে, ইংল্যান্ডে থাকে ওর মেয়ে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীকে চিঠি লিখলো। তো সেই চিঠিতে জওহরলাল নেহেরু নিজের মেয়েকে লিখছে কি? পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছিল, মানুষের উৎপত্তি কিভাবে হয়েছিল, সমাজের উৎপত্তি কিভাবে হয়েছিল, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, তখনকার ভারতের অবস্থা কেমন, ধর্মীয় বিষয় লিখছেন, সামাজিক অবস্থা লিখছেন, রাজনৈতিক অবস্থা লিখছেন, সবকিছুই কাকে লিখছেন? তার মেয়েকে, ইন্দিরা গান্ধীকে। কে লিখছেন? জওহরলাল নেহেরু। এই যে জওহরলাল নেহেরু চিঠিগুলো লিখলো, সেই চিঠিগুলোকে এক জায়গায় একটা বই হিসেবে পাবলিশ করা হলো, বলা হচ্ছে কি? লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। সেটাকে দেখা যাচ্ছে হিন্দিতে অনুবাদ করলেন মুন্সি প্রেমচাঁদ। তিনি এটার নাম দিলেন পিতা কে পত্র পুত্রী কে নাম। পিতা কে পত্র পুত্রী কে নাম। বুঝা গেল কি যায়নি? পিতা লিখছে পুত্রীর জন্য, কি লিখছে? চিঠি। তো এই যে আমরা চিঠিগুলো বললাম, সে 100 বছর আগেকার হতে পারে, 150 বছর আগেকার হতে পারে, 200 বছর আগেকার হতে পারে। এই চিঠিগুলো আমরা যদি পেয়ে নিই, তো তখনকার দিনের কথা আমরা জানতে পারবো। ঠিক। নেক্সট, তারপরে আমাদের উপাদান আছে সংবাদপত্র ও সাময়িক পত্র। সংবাদপত্র মানে কি? নিউজ পেপার। নিউজ পেপার পড়ো তো? এখন যদি দেখি, তোমরা কয়েকটা নিউজ পেপার নাম বলো দেখি। আনন্দবাজার, বর্তমান, আজকাল, কলম, স্টেটসম্যান, উত্তরবঙ্গ, অনেকগুলো পেপার আছে। নিউজ পেপারের নাম। যে পেপারগুলো প্রত্যেকদিন বেরায়, সেগুলোকে আমরা দৈনিক সংবাদপত্র বলতে পারি।
আর যে পেপারগুলো সংবাদপত্রগুলো কিছুদিন পর পর বেরায়, তার মানে সংবাদপত্র দুই ধরনের হতে পারে। এক, যেটা প্রত্যেকদিন বেরায়, দৈনিক সংবাদপত্র। আরেকটা হতে পারে কিছুদিন পর পর বেরাতে পারে। কিছুদিন পর পর যে পেপারগুলো বেরায়, যে সংবাদপত্রগুলো বেরায়, সেগুলোকে বলা হচ্ছে সাময়িক পত্র। নিউজ পেপারের কথা বলছি। নিউজ পেপার, বড় পেপার থাকে না, অনেকগুলো খবর থাকে, সিনেমার খবর, রাজনীতির খবর, খেলার খবর থাকে না, তো সেই সংবাদপত্রের কথা বলছি, তার মানে আমি নিউজ পেপারের কথা বলছি। তো সেই নিউজ পেপার, এবার এই নিউজ পেপার দুই ধরনের হতে পারে, যেটা প্রত্যেকদিন বেরায়, এটা হচ্ছে সংবাদপত্র, দৈনিক সংবাদপত্র। আরেকটা হতে পারে যেটা কিছুদিন পর পর বেরাতে পারে, 8 দিনে একবার বেরাতে পারে, সাপ্তাহিক। একটা হতে পারে 15 দিন পর পর বেরাচ্ছে সংবাদপত্র, পাক্ষিক। কিছু হতে পারে 30 দিন পর পর, মাসে মাসে বেরায়, মাসিক সংবাদপত্র। কিছু হতে পারে 6 মাস পর পর বেরায়, ষান্মাসিক সংবাদপত্র, 6 মাসে একবার করে বেরায়। কিছু হতে পারে বছরে একটাই পেপার বেরায়, গোটা বছরে, বার্ষিক সংবাদপত্র। বোঝা গেছে? তার মানে যেগুলো রোজ বেরায় তো দৈনিক সংবাদপত্র, আর কিছুদিন পর পর যেগুলো বেরায় সেটাকে বলা হচ্ছে সাময়িক পত্র। ক্লিয়ার? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? জেমস অগাস্টাস হিকি 1780 সালে তিনি প্রথম সংবাদপত্র লেখেন, সেটা ছিল বেঙ্গল গেজেট। কি নাম বললাম? বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেটটাই ছিল ভারতের প্রথম সংবাদপত্র। তারপরে দেখা যায় দিগদর্শন বা বঙ্গদর্শন, এই টাইপের অনেক সংবাদপত্র বেরিয়েছে। অনেকগুলো সংবাদপত্রের নাম আমরা পেয়ে নিব, কিন্তু তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে দুটা সংবাদপত্রের কথা লেখা আছে। দুটা সংবাদপত্র আছে, একটা আছে বঙ্গদর্শন, আরেকটা আছে সম্প্রকাশ। বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জড়িত। কার নাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, এরা দুজন মিলেই এই সংবাদপত্রটা শুরু করেছিলেন। এরা দুজনই ছিলেন এই পত্রিকার সম্পাদক। পত্রিকার একজন সম্পাদক থাকে, যে লেখালেখিগুলো করে দেখে চেক করে ওর নামে বেরায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বঙ্গদর্শন পত্রিকাটি জড়িত। এই বঙ্গদর্শন পত্রিকা ছিল প্রথমে মাসিক পত্রিকা, তার মানে কি 1 মাস পর পর বেরাতো। বোঝা গেছে? মাসিক পত্রিকা মানে কি প্রত্যেক মাসে মাসে বেরাবে। ঠিক এই পত্রিকায়, তার মানে বঙ্গদর্শন পত্রিকায় তখনকার দিনের অবস্থা, তার মানে 1872 থেকে 1882 পর্যন্ত এই সময়কার ইতিহাস আমরা জানতে পারি। তার মানে সেই সময় ইংরেজ শাসন, ভারতীয়দের উপরে কেমন ইংরেজরা জোর জুলুম চালাচ্ছে, ভারতে কৃষকদের অবস্থা কেমন, শ্রমিকদের অবস্থা কেমন, সাধারণ মানুষের অবস্থা কেমন, তখনকার সামাজিক, আর্থিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতি সাইডের কথা আমরা জানতে পারি এই বঙ্গদর্শন পত্রিকা থেকে। একইভাবে আরেকটা সংবাদপত্র, যে সংবাদপত্রের নাম হচ্ছে সম্প্রকাশ। কি বললাম? সম্প্রকাশ। সম্প্রকাশ সংবাদপত্রের সঙ্গে দ্বারকানাথ বিদ্যাভূষণ, কি নাম বললাম? দ্বারকানাথ বিদ্যাভূষণ, এই নামটা জড়িত। এই দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় এই সম্প্রকাশ সংবাদপত্রটি প্রকাশিত হয়, এবং এটি 1858 সাল থেকে শুরু হয়েছিল। প্রথম দিকে এই সংবাদপত্রটি ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র। কি নাম বললাম? সাপ্তাহিক মানে বুঝতে পারছো, 7 দিন পর পর যেটা বেরায়। সাপ্তাহিক মানে কি 7 দিন পর পর বেরাবে। এখানে দেখো নামের আগেই লেখা আছে সোম, তার মানে সোমবার বেরাই। কবে বেরাই? বুঝা গেছে? নামের মধ্যে সব আছে। আমি প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করছি, টানটা যদি বুঝে নাও, শব্দটা যদি বুঝে নাও, বাড়িয়ে বাড়িয়ে লেখা যাবে। মানিটা বুঝে 2-4 লাইন করে লিখতে পারবে না? আমার তো মনে হচ্ছে লেখা খুব সহজ হয়ে যাবে। সরকারি নথিপত্র বানিয়ে বানিয়ে লিখতে পারবা। আত্মজীবনী কাকে বলে, স্মৃতিকথা কাকে বলে, চিঠিপত্রের যে কথাগুলো বললাম, সংবাদপত্র কাকে বলে, সাময়িক পত্র কাকে বলে, বানিয়ে বানিয়ে লেখা যাবে। ক্লিয়ার? এই সম্প্রকাশ পত্রিকায় বিশেষ করে সমাজের কথা আলোচনা করা হতো। সমাজ মানে হচ্ছে নীলকর সাহেবরা কেমন অত্যাচার করতো ভারতীয়দের উপরে, কৃষকদের উপরে, সেই অত্যাচারের কথা এই সম্প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয়। তখনকার দিনের সমাজের অবস্থা, অর্থনৈতিক অবস্থা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বুঝা গেছে? লাস্ট আমাদের আরেকটা উপাদান, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট জালের মতো সব দিকে ছড়িয়ে গেছে। ইন্টারনেট মানে নেট, তোমরা যেটা নেট বলছো, নেট, একটা নেট আছে, নেট।
মসকিউটো নেট হয় না যেভাবে, জাল, সেইভাবে সবার মধ্যে ঢুকে আছে। এবার এই ইন্টারনেটের অনেক সুবিধাও আছে, অসুবিধাও আছে। কি সুবিধা আছে বলে দেখি? বাড়িতে বসে বসে ভিডিও দেখতে পাচ্ছি। আমার ক্লাস যদি মিসও হয়ে যায় কোনো সমস্যা নেই, ইউটিউবে বাড়িতে বসে দেখে নেব, তাই তো? সুবিধা হলো। অসুবিধা কি আছে? ভুল তথ্য দিয়ে দেয়, তাই না? প্রচুর ভুল ইনফরমেশন থাকে ইন্টারনেটে পয়সা কামানোর জন্য। ঠিক বলেছে একদম। পয়সা কামানোর জন্য অনেকে ভুলভাল ইউটিউবে, অনেক ইউটিউবাররা এমন সব ইনফরমেশন দিয়ে দেয় বাস্তবের সঙ্গে কোনো মিলই নাই, ওগুলো হয়নি, অথচ মিথ্যা সব প্রচার চালিয়ে দিছে। কেন? ওই যেন টাকা কামাই করতে পারে, চলে যায় ওর চ্যানেলটা। তাই ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে আধুনিক কালের সবচেয়ে উল্লেখযোগ্য একটা উপাদান। আধুনিক যুগের, আধুনিক বিশ্বের, শুধু ভারত না বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কেন? ইন্টারনেটের প্রচুর সুবিধা আছে। উদাহরণ, তোমাকে বলা হলো তুমি মহাত্মা গান্ধীর উপরে একটা ছবি এঁকে নিয়ে আসবা, আর তার সঙ্গে ওর জীবনী লিখে নিয়ে আসবা। তোমাকে বলা হলো যে তুমি মাদার টেরেসার উপরে একটা রচনা লিখে নিয়ে আসবা। তোমাকে বলা হলো তুমি সচিন তেন্ডুলকারের উপরে একটা বই নিয়ে আসবা, আর ওইখান থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করব। তোমাকে দৌড়াতে হবে কোথায়? বইয়ের দোকান। তোমাকে মাদার টেরেসা বলেছি, আমরা দৌড়াতে হবে কোথায়? মালদা। বোঝা গেল? তার মানে মালদা যেতে আসতে সময় লাগবে অনেক বেশি, আর খরচও হবে বেশি, সময় নষ্ট করতে হবে, বাড়িতে আনতে হবে, পড়তে হবে। ওকে বলেছি সচিন তেন্ডুলকারের উপর বই, যাওয়া আসাতে একটা খরচ আছে। কিন্তু একই যে কথাগুলো বলেছি, মোবাইলটা বের করবে, মোবাইলে গুগল বের করবে, আর গুগলে লিখবে শুধু যে কি মহাত্মা গান্ধী, সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধীর ছবি বেরিয়ে যাবে, বেরাবে না? মাদার টেরেসা, মাদার টেরেসার জীবনী ইংলিশে হয়তো বেরালো, সেটাকে আবার চেঞ্জ করে নিয়ে বাংলা করে নিতে পারবো। সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকারের জীবনী ইংলিশে হয়তো বেরালো, সেটাকে আমি নিজের ল্যাঙ্গুয়েজে আবার চেঞ্জ করে নিতে পারবো। তো সহজেই বাড়িতে বসে বিনা খরচে, একদম মিনিমাম খরচ, খুবই অল্প খরচ, অল্প সময়ের মধ্যে, এতে না খরচ হলো আমাদের বেশি, না বেশি সময় নষ্ট হলো, না আমাদেরকে বেশি দূর যেতে হলো। তো অল্প খরচে, অল্প সময় ব্যয় করে আমরা প্রচুর ইনফরমেশন পেয়ে নিচ্ছি এই ইন্টারনেটের সাহায্যে। এগুলো হচ্ছে পজিটিভ সাইড, এগুলো হচ্ছে ইন্টারনেটের সুবিধা। ইন্টারনেটের সুবিধার মধ্যে কি পেলাম? যে অল্প সময়ে, অল্প ব্যয়ে আমরা প্রচুর ইনফরমেশন পেয়ে নিই, বাড়িতে বসেই প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্য আমরা পেয়ে নিতে পারি। আবার কিছু অসুবিধা আছে। অসুবিধা কি? যে বেশ কিছু মানুষ বিখ্যাত হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য ভুল ইনফরমেশন আপলোড করে দেয়। সেই ভুল ইনফরমেশন যদি আমরা দেখে নিই, ভুল তথ্য যদি আমরা দেখে নিই, আমরা ভুল তথ্য জেনে নিব, আমাদের জানাটাই ভুল হয়ে যাবে। অতএব ইন্টারনেটে সার্চ করার সময়ও কোন ওয়েবসাইট থেকে দেখছো, ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ। ভালো ওয়েবসাইট থেকে, নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, তবেই তুমি ভালো ইনফরমেশন, সঠিক ইনফরমেশন পাবা। যাচাই করে নিয়ে ইন্টারনেটকে ব্যবহার করতে হবে। বুঝা গেছে? এই গেল ইন্টারনেটের সুবিধা অসুবিধা। অতএব আজকের ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। ক্লাস 10 এর প্রথম অধ্যায় যেটা ছিল ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণার আজকে আমরা জানলাম আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। ক্লিয়ার?